এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SSM আল্ট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো। সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা আলী স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় গ্রামীণ নারী, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শাহীন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন। মাঝখানে আছেন খুশি কবি, নারী নেত্রী ও উন্নয়ন কর্মী, এবং ওই প্রান্তে আছেন দিল মনোয়ারা মনু, সিনিয়র সাংবাদিক। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। গাইবান্ধায় এমপি লিটনকে আদালতে নেয়ার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জামিন নামঞ্জুর করে পাঠানো হলো কারাগারে। সিলেটের রাজন হত্যা মামলার প্রধান আসামিকে আনা হলো দেশে। কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাসিয়াছড়ায় বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ভোট চাইলেন আগামী নির্বাচনের জন্য। ইতালিয়ান নাগরিক সিজার হত্যাকাণ্ডে কোনো ধরনের জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি জানাল ডিএমপি। খিজির খানকে খুনের স্বীকারোক্তি 2 জেএমবি সদস্যের। জঙ্গি অর্থায়নের জন্য ভারতীয় মুদ্রা পাচারে ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে বাংলাদেশ। অর্থ আসছে আকাশ ও জলপথে। প্রতিরোধে ইন্টারপোলের সহায়তা নেবে পুলিশ। এবং বান্দরবান থেকে 3টি AK-47 ও 2টি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি সহ 3 জন আটক। র্যাব বলছে তারা অস্ত্র ব্যবসায়ী। আপা, যে আজকে যে আমাদের বিষয়টা আছে, বিষয়টাতে আমি জানতে চাচ্ছি যে নারীকে গ্রামীণ অর্থনীতিতে নারীর যে অবস্থানটা আছে, সেখানে দেখা যাচ্ছে যে আর্থিকভাবে নারীর কোনো অবস্থানই নেই, মানে কোনো হিসাবই করা হয় না, কিন্তু নারী শ্রম দিচ্ছে। ফাঁকটা কোন জায়গায়? ফাঁক অনেক জায়গায়। আসলে নারীর কাজের কোনো মূল্যায়ন করা হয় না, কোনো স্বীকৃতি নাই, কোনো তার মর্যাদাও নাই। কারণ নারী সে ঘরে কাজ করুক, সংসারে কাজ করুক, বা সে কৃষিতে কাজ করুক, অনেক ধরনের কাজ করছে, সবগুলো মনে হয় যে একটা সংসারের কাজ, এবং এটা তো সে করবেই, এবং এটার মূল্য আবার কি আছে। সো এটার তো কোনো অর্থনৈতিক মূল্য ধরা হয়ই না। একটা যে স্বীকৃতি দেওয়া এবং মর্যাদা দেওয়া, এবং এই নারী এই কাজগুলো না করলে সংসারে কি হতো, সংসারে এবং সমাজে কি হতো, এটা চিন্তা করা হয় না। এখানে আমার একটা প্রশ্ন আছে। বলেন। 91 সাল থেকে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু কোনো না কোনো ভাবে নারী। হ্যাঁ, এটা ঠিক। এটা তো অস্বীকার করার কি আছে? যদি এটা হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? না, সেটা ধরেন একদম তৃণমূল পর্যায়ে, যে নারী তার ব্যক্তিগত জীবনে এখনো কিন্তু সে এম্পাওয়ার না, ক্ষমতায়ন হয় নাই। এবং আপনি জানেন যে গত বছর বিবিএস একটি সার্ভে করে বলেছিল যে বাংলাদেশে 85% নারী সে মানে পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে, এবং 60% উপরে নারী সরাসরি ভাবে ফিজিক্যালি সে টর্চার হচ্ছে। সো এটার পরে আমরা কিভাবে বলবো যে একটি নারী তার ব্যক্তিগত জীবনে সে ক্ষমতায়ন হয়েছে? এবং গ্রামীণ নারীর কথা যদি আমি এখানে আসি, যে সে তার সমস্ত কাজ করে, এবং যেটা আমি বলবো যে উৎপাদনশীল কাজ করে। আজকে যে সে তার ছেলে মেয়ের মানুষ করছে, দেখাশোনা করছে, রান্না করছে, বাচ্চাদের দেখাশোনা করছে, বয়স্ক মানুষের দেখাশোনা করছে, সে এটা তো ঘরের হলো। তারপরে গবাদি পশু, হাঁস মুরগি সব দেখাশোনা করছে। তারপরে আপনি যদি কৃষিতে আসেন, আপনি তো জানেন যে শাইখ সিরাজ সাহেব সবসময় বলেন যে 22টি যে কাজ কৃষিতে করা হয়, একদম ধান বোনা থেকে গোলা ঘরে আনা, এটা 17টি নারী করে। কিন্তু এটা তো উৎপাদনশীল কাজ। কিন্তু যেহেতু সে তার পণ্য বাজারে নিয়ে যাচ্ছে না,
তাই তার এটার কোনো মূল্য ধরা হয় না। আমরা সম্প্রতিকালে একটি গবেষণা করিয়েছিলাম সিবিডি কে দিয়ে, যেখানে বড় দাগে যদি আমি বলি যে সেখানে উঠে এসছে যে নারীর সমস্ত যে অস্বীকৃত কাজ, অমূল্যায়িত কাজ, যদি যেটা বলে আনএস্টিমেটেড ওয়ার্ক, যদি আমরা একসঙ্গে করি তাহলে নারী যে চাকরি করে বা কাজ করে যে বেতন পায় তার চাইতে কিন্তু 3 গুণ বেশি হবে, এবং জিডিপিতে এটার একটা বিরাট একটা প্রভাব ফেলবে। কিন্তু সেইভাবে আমরা চিন্তা করছি না এখনো। আমাদের যে সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্ট, এটা একভাবে ধার্য করা হয়েছে, একটা ইউনিফর্মিটি, এটা কিন্তু মানে জাতিসংঘ ঠিক করে, যেটাকে বলে SNA, সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্ট। এইটা যতদিন এইভাবে মানে কাজের মূল্য ধরা হবে, বর্তমান অবস্থা যে বাজারে গেলে কাজের মূল্য আছে, ঘরে করলে সেই কাজের মূল্য নাই, ততদিন কিন্তু আমরা নারীর যে আসল যে কাজের স্বীকৃতি, এটা কিন্তু আমরা দিতে পারবো না। বাজারে গেলে শ্রমমূল্য আসবে, বাড়িতে থাকলে শ্রমমূল্য থাকবে না, কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা অর্থটাকে সে কি পাচ্ছে সেটাকে বেশি মূল্য দিচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে যে কাজ উভয় করে। আমি যখন প্রথম গ্রামে কাজ করতে শুরু করেছি, নারী কোনো কাজ করে না, অর্থনৈতিক কোনো কাজ করে না। আমার তখন রাইস মিল ওরকম হয়নি, সব জায়গায় ঢেকিতেই সবকিছু। আমি জিজ্ঞেস করতাম যে ধানের দাম কত আর চালের দাম কত। চাল তো হলো ধানের থেকে দ্বিগুণ। তো এই ধান থেকে চাল যে প্রক্রিয়াজাত করা হয়েছে, এটা কার অবদান? ওটা পুরোটা নারীর অবদান। তো আপনি কিভাবে বলেন যে সে অর্থনৈতিকভাবে কোনো কাজ করছে? সে আশেপাশে কিন্তু শাকসবজি লাগাচ্ছে, সে হাঁস মুরগি পালছে, সে ছাগল পালছে, সে গরু দেখাশোনা করছে, সবই করছে, বীজ সংরক্ষণ করছে। সে গিয়ে, আমি কোনো পুরুষকে দেখি না যে গিয়ে শাক তুলে নিয়ে আসছে, ওই কচু উঠে নিয়ে আসছে, যে জিনিসগুলো, আর অন্য জায়গা থেকেও যে ধান কুড়ায় নিয়ে আসছে, যদি একেবারে গরিব হয়ে থাকে। এটা কিন্তু পুরুষকে দেখি না করতে। এই সব কিন্তু নারী তার পরিবারকে খাওয়ানোর জন্য যে কাজগুলো করছে, এটা কিন্তু নারী করছে। জ্বালানি সবকিছু কিন্তু তার, পানি সরবরাহ করা, যেটা তার প্রয়োজনের দরকার। এই যে নারী, গ্রামীণ নারীর যে এতগুলো কাজ, যেটা শাহিন আলম বলল যে 17টি কাজ, নারীর উপরে নির্ভর করছে পুরোপুরি। আমি বলবো একটা গ্রামীণ পরিবারের খাদ্য সার্বভৌমত্ব। সে কিন্তু আমাদের গ্রামীণ কৃষি, যেটা প্রাকৃতিক, যেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য, আমি বাইরে থেকে এনে বাজারের উপর নির্ভর একটা কৃষি হচ্ছে এখন, যেটা হচ্ছে যে আমি কারওয়ান বাজার অথবা কোনো কোম্পানি বা কর্পোরেশন দ্বারা আমি প্রভাবিত হয়ে আমি এখন কৃষি করছি ব্যবসা হিসাবে। আর কৃষক যে, সে এখন কিন্তু কন্ট্রাক্ট ফার্মিং এ চলে যাচ্ছে। সে হচ্ছে ওখানে মাধ্যম, যার মাধ্যমে এটা উৎপাদিত হচ্ছে। আগে ছিল সেই কিন্তু ফলাতো নিজেই। সেখানে গ্রামীণ নারী কিন্তু পুরোটাই এই বিষয়টা দেখতো যে ঠিক মতো, মানে বীজ সংরক্ষণ করা কিন্তু একটা খুবই টেকনিক্যাল কাজ। বীজটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ফসলটা হবে না। এই সব বিষয়গুলো আমরা, যেটা আজকে যে গ্রামীণ নারী দিবস, এটাই বিশ্বব্যাপী চলে আসছে যে কৃষিতে নারীর যে অবদান, গ্রামীণ সমাজে নারীর যে অবদান, গ্রামীণ অর্থনীতিতে নারীর যে অবদান, এটা স্বীকৃতি আসতেই হবে। এবং ভূমি, তারপরে আমাদের যে সম্পদ যেটা আছে, যে প্রাকৃতিক সম্পদ, এটাতে নারীর যে যাতায়াত, নারীর মানে অভিগম্যতা, সে যেন যেতে পারে, ব্যবহার করতে পারে, তার ওখানে যেন অধিকার থাকে, সেটা নিশ্চিত করাও আমাদের একটা বড় স্লোগান। যে আমরা মনে করি এইখানে শুধু পুরুষের উপর চিন্তা করে যে আমরা পুরুষকে আমরা ভূমি দেব, পুরুষের উপর চিন্তা করব, সেটা না। গ্রামীণ নারীর অবদানটা অনেক বেশি। এই জায়গার স্বীকৃতি আনতেই হবে। সেই কারণেই কিন্তু বিশ্ব নারী দিবস সারা বিশ্বেই, গ্রামীণ নারী দিবস এটা সারা বিশ্বে করা হচ্ছে। কারণ নারী দিবস তো আছে, অনেকগুলো দিবস আছে, কিন্তু গ্রামীণ নারীর জন্য এই কারণে আছে যে আমরা মনে করছি যে ভূমি এবং জীবন একসাথে জড়িত। সেটার সাথে নারীর তার এটার পাওনা অধিকার, এটা নিশ্চিত করার জন্য
সবাইকে জোর আওয়াজ তুলতে হবে এবং নারীর অবদান, যেটা শাহিন আনাম বলছিল, তার কাজের মূল্য, এটা সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। আপা, উনি যেটা বললেন মূল্যায়ন করতে হবে, এখন প্রশ্নটা হচ্ছে যে কি পর্যায়ে, যেমন আপনি বলছেন যে বাজারে কোনো জিনিস যখন পণ্য নিয়ে যায়, সেটা বিক্রি করে যখন নিয়ে আসে, তার একটা টাকা, আর্থিক মূল্য সেটা পায়, সেটা তার হাজবেন্ড যদি থাকে, তার ভাই যদি থাকে, সেই কিন্তু উনিই কিন্তু এটা বহন করেন। আপনি কাজ করছেন, সবকিছু করছেন, তো ভাগাভাগি সিস্টেমটা কেন হয় না? না, এখানে তো এই যে প্রসেসটা, যে পদ্ধতিটা, যে বাজারে নেওয়া বিক্রি করা, এখানে কিন্তু নারীকে সংযুক্ত করতে হবে। হ্যাঁ, নারীকে যদি বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে সেও হিসাবটা বুঝবে, সেও বাজার দরটা বুঝবে এবং সেও বাজারে যাবে, কথা বলবে, এই প্রসেসের মধ্যে দিয়ে যদি তাকে নিয়ে আসা যায়, তাহলে তো সে শুধু উৎপাদন করে বসে থাকবে না, সেইটা বিক্রির সঙ্গে সংযুক্ত থাকবে এবং সে জানবে কতটুকু উপার্জন হচ্ছে এবং তার ভাগটার জন্য সে দাবি করতে পারবে। আমার মনে হয় এইসব জায়গায় এখন নারীদের নিয়ে আসাটা দরকার। যেমন আমি কিছুদিন আগে দিনাজপুরের এক মহিলার সাথে কথা বলছিলাম, জিরাতুন বেবি, বলে কি, দেখেন বোরো চাষের সময় দিন রাত আমি বোরো চাষের কাজ করলাম, জমি নিংড়ানো থেকে পানি দেওয়া থেকে চাল, ধান উঠায় আনা, চাল করা, সব আমি করলাম। সেই চালগুলো বিক্রি করলো, আমি জানলাম না কয় টাকা বিক্রি করলো। আর আমি যখন চাইতে গেলাম পয়সা, তখন বললো যে মাইয়া সাওয়াল টাকা দিয়ে কি করবে। এই কথাগুলো আমাকে বসায় রাখা হলো। কিন্তু আমাকে তো তাকে তো বুঝতে হবে, আমি তো একটা মানুষ, আমিও তো পরিশ্রম করেছি, সে যতটা করেছে তার চেয়ে বেশি আমি করেছি। কিন্তু এখানে কথা হলো যে ছেলেদের কাজটা হলো দৃশ্যমান, মেয়েদের কাজটা দৃশ্যমান না। মেয়েরা কিন্তু অনেক কাজ করে নীরবে। আপনি দেখেন সাঁকো বাঁধা, তারপরে জমি চাষের হাল ধরা, তারপরে রাস্তা ঠিক করতে যাওয়া, এই যে সমস্ত কাজগুলো, এগুলো পুরুষরা করে। আর তার পাশাপাশি যে কাজগুলো, যেগুলো খুবই কষ্টের, খুবই পরিশ্রমের, যোগান দেওয়া, সেটা কিন্তু নারীরা করে। কিন্তু সেই নারীকে কিন্তু সেই স্বীকৃতিটা দেওয়া হয় না। আমি এমনও জানি যে আজকাল আপনার অনেক মানে পুরুষ সদস্য যারা, তারা বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় কাজ করতে চলে যায়, পুরো জমিগুলো কিন্তু নারীরা চাষ করে, পুরো দায়িত্ব নিয়ে চাষ করে। এরকম আমি রিপোর্ট করতে যে এরকম কয়েকজনের সাথে কথা বলে জেনেছি, তারা যখন ফিরে আসে ওই জমির যে টাকাগুলি তারা জমায় রাখে, কারণ স্বামী এসে তো হিসাব চাইবে, সেই টাকাটা নিয়ে তারা কিন্তু একটা জমি কিনে। ওই লোক জীবনেও নারীর নাম তো দেওয়ার কথা, ওকে বলে পর্যন্ত না যে আমি এক কাঠা জমি কিনছি। এই যে তাদের যে এই যে প্রতারণা, এক ধরনের প্রতারণাই তো বলবো আমি, এই যে করা হচ্ছে, এইগুলো থেকে যদি আমরা বের করে না আনতে পারি, এবং আমার মনে হয় এখানে বোধহয় সবচেয়ে বড়, কারণ 80% নারী গ্রামে বাস করে, তাদের শিক্ষাটা খুব জরুরি। তাদের শিক্ষা এবং সচেতনতা, এই দুটো যদি আমরা করতে না পারি, এবং সেটা এইভাবে না, এই শিক্ষার কাজ তো চলছে, কিন্তু অগ্রগতি কতটুকু হয়েছে আপনি দেখেন। 42 বছরে কোথায় এসছি আমরা? কিন্তু এটা জরুরি ভিত্তিতে একটা শিক্ষা আন্দোলন করে ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দিতে হবে, এবং এটা যত তাড়াতাড়ি করবে ততই আমাদের জন্য মঙ্গল। আবার আপনি শিক্ষার কথা বলেছেন, শিক্ষা নিয়ে যে সমস্যাটা আছে, যেমন আপনি বলছেন শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয়, যেমন পারিবারিক কারণে, সামাজিকতার কারণে দুইটা জিনিস এখানে আসে। এক নম্বর হলো মেয়েটা সিকিউর কিনা, চলে আসে, আচ্ছা। পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে গার্জিয়ানরা মেয়ে হলে তাকে পড়াতে চায়, টেন্ডেন্সিটা। দুই হলো তারা মনেই করে যে গার্জিয়ান, আমি বলছি এটা মাও হতে পারে, বাবাও হতে পারে, কিন্তু খুব মতো মা ও বাবা এই ক্ষেত্রে কিন্তু এক। তারা মেয়েটাকে 14 বছর যদি বয়স হয়, মেয়েটাকে তারা মনেই করে যে আরেকজনের উপরে গোছায় দিয়ে কোনো মতে পার করে দেওয়া, এবং এর ফলে দেখা যায় যে বাল্যবিবাহের যে কথাটা আসছে ঠিক এই জায়গা থেকে আসছে। আপনি যখন পড়াশোনার কথা বলছেন, হ্যাঁ, তখন আপনি বলছেন যে পড়াশোনা করবে, কিন্তু বাবা মা ওই জায়গায় একমত যে না, মেয়েটাকে আর পড়ানোর দরকার নাই। তাহলে আপনি বলছেন শিক্ষাটা কি করে? সেখানে আমার মনে হয় নিরাপত্তাটা একটা প্রধান এবং প্রথম শর্ত। সেটা তো রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে যাতে সেই নিরাপত্তাটা পায়। আরেকটা জিনিস, তাদের মা বাবার
ইনকাম সোর্সটা বাড়াতে হবে যাতে তারা মেয়েটাকে পড়াতে পারে। কিন্তু সেক্ষেত্রে মা বাবার সমর্থ থাকা সত্ত্বেও মা বাবা তো এত না, নিরাপত্তাহীনতায় একটা ভুগছে। বিষয় আছে যেটা আমি সেটা হলো বলবো, ব্যাপার। বাবা মা অবশ্য দারিদ্র একটা বড় কারণ, এবং ছেলে একটি মেয়ে থাকে মনে করে যে ছেলেকে পড়িয়ে বেশি লাভ, মেয়েকে পড়িয়ে কি হবে, ও তো তাকে তো এখানে তো বাবা মা দুজনেই একসঙ্গে সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, তা তো নেই। একটা আমি দেখেন একবার গ্রামে গিয়ে একটি আমি যখনই যাই জিজ্ঞেস বলি যে আপনার মেয়েকে পড়াচ্ছেন তো, একটি নারী আমাকে বলল, আপা ক্লাস 8 পর্যন্ত তো পড়াইছি, এখন আপনি কোন আর এরপরে কি করব। এই যে তার জন্য আর কোনো সুযোগ আছে আপনি বলেন? ওই যে একটি বাবা মা কষ্ট করেও যদি একটি মেয়েকে ক্লাস 8, 9, 10 পড়ালো, তারপরে আমরা তাদের জন্য কি সুযোগ তৈরি করতে পেরেছি যে সে একটা কারিগরি শিক্ষা পাবে, সে একটা কোনো জায়গায় একটা চাকরি করবে? তার একটাই মাত্র উপায় থাকে যে গ্রাম থেকে শহরে আসবে, গার্মেন্টসে কাজ করবে। তো সেই দিকও কিন্তু আমাদের দেখতে হবে যে বাবা মা অবশ্যই তাদের পড়ানো উচিত, এটাই আমাদের ক্যাম্পেইন, এটাই আমাদের মানে আমরা সচেতন করছি, কিন্তু বাবা মার দিকও দেখতে হবে যে পড়াবার পরে যে একটা আপনি দেখেন আরেকটা যে আমাদের বাড়িতে যে মেয়েরা এখন কাজ করতে আসে, হ্যাঁ আসে না, বাচ্চা মেয়েরা প্রত্যেকেই কিন্তু ক্লাস 4, 5 পাস। কেন চলে এসছে? বাবা মা আর পড়াতে পারছে না। তো ওই সব বিষয়গুলো আমরা যদি এই নিরাপত্তার বিষয়, দারিদ্র্যের বিষয়, তারপরে সচেতনতা, তারপরে যে একটি নারীর প্রতি যে একটা মনোভাব, একটি মেয়েকে এখনো যে একটা ডিপেন্ডেন্ট, একটা তার উপরে নির্ভর করা যায় না, নির্ভরশীল মানুষ, এই পুরো মাইন্ডসেট, এই পুরো অ্যাটিটিউড, আমরা এই নেতিবাচক অ্যাটিটিউড যদি আমরা ধ্যান ধারণা না পাল্টাই, তাহলে নারীর কোনো দিন মর্যাদা বাড়বে না। এবং আমি বিশ্বাস করি মর্যাদা যদি না হয়, তার উপরে কিন্তু এই সহিংসতা হতেই থাকবে। না, কিন্তু এখানে আপা যেটা আপনি বললেন যে পড়াশোনার ক্ষেত্রে, না আমার যেটা হচ্ছে হলো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু দুজনেই একমত হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে যখন পড়ছে যেমন আমি বলি যে সামর্থ্য, এখন কিন্তু আমাদের আর্থিক অবস্থাটা আগে যেরকম ছিল এখন কিন্তু সেই অবস্থা আর নাই, খারাপ না। এবং প্রত্যেকটা মেয়েকে কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়, খাওয়া দাওয়া, মানে এখন কিন্তু অন্য জায়গায় মেয়েদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রগুলোতে জি, তো এখন পুরো জিনিসটাতে এমন ভাবে আসছে, মনে করেন যে আপনি বলছেন যে হ্যাঁ পরিবেশ নাই, নাই ছেলেরা করছে, কিন্তু যারা আবার পড়ায় সবই কিন্তু আমাদের কয়টা ছেলে মেয়ে আছে যারা শহর থেকে পড়াশোনা করছে, সবই কিন্তু বাইরে থেকেই আসছে, গ্রামীণ সাইড থেকেই কিন্তু আসছে তারা, এবং তারা ওইখান থেকে পড়তে আসছে। কিন্তু খুব মজার ব্যাপারটা হচ্ছে চিন্তাকে, আপনি যেটা বললেন অ্যাটিটিউডটা এত মানে বাবা মা দুজনের ক্ষেত্রে এত বেশি নেগেটিভ যে হলো যে না মেয়ে মানে পড়বে না, দরকার নাই, তার দরকার নেই পড়া। তাহলে আপনি বলেন সেই জায়গায় কি ফাইট করছে ঠিক মতো নারীরা? এখানে যেটা বলতে চাচ্ছি যে এটা ফাইট বা ফাইটের কথা না, একটা হচ্ছে যে পুরুষতান্ত্রিক যে মানসিকতা যে সমাজে যে বিরাজ করছে, এটা পুরুষের মধ্যেও যেরকম তার রন্ধের মধ্যে ঢুকে আছে, এটা নারীর মধ্যেও আছে। নারীও চিন্তা করছে যে এটাই হলো সমাজ, এটাই হলো বাস্তবতা, এটাই হলো প্রকৃতি, যেটা আসলেই ঠিক না। যে কথা যে চিন্তা হচ্ছে যে এইটার পরে আমার মেয়েকে কি করব, সে চাকরি পাবে কিনা, একই প্রশ্ন সে ছেলের বেলায় করে না। কেন ছেলেও ক্লাস 8 এর পরে সে কিন্তু চাকরি পায় না, ঠিক আছে? একটা হচ্ছে যে কয়েকটা বিষয়টার যেটা মানে এটার থেকে উত্তরণ করার জন্য যেটা হচ্ছে যে নারীদের কর্মক্ষেত্রের জায়গাটা অনেক বাড়িয়ে দিতে হবে। আমাদের সরকারি সেন্সাসের রিপোর্টে কিন্তু প্রাইমারি সেকেন্ডারি স্কুলে কিন্তু মেয়েদের সংখ্যা বেশি, ঠিক আছে? আর আমরাও গ্রামে কাজ করি, অনেকদের সাথে কাজ করি। আমি একটা প্রতিষ্ঠানেও আছি যেখানে ওরা ফান্ডিং দেয় যারা হতদরিদ্র এবং মেধাবী। তো সেখানে আমরা যখন ইন্টারভিউ করি তখন দেখি যে গাড়ি মানে রিক্সা চালক অথবা দিনমজুর, মাটি কাটার কাজ করে এখানে আসছে, কিন্তু ভালো করছে, পড়তেও চাচ্ছে। একটা হচ্ছে অর্থনৈতিক অভাব, কিন্তু অর্থনৈতিক অভাবের সাথে সাথে যেটা হচ্ছে যে সে পাশ করার পরে কি করবে, চাকরি পাবে কিনা, সেটা ছেলের বেলায় যেরকম ইচ্ছাশক্তির তো ব্যাপার আছে, সেখানে কিন্তু আছে। কিন্তু যেটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা উঠিয়েছিলেন আর সবাই যেটা বলছে নিরাপত্তাহীনতা, একটা মেয়ে যখন ওই বাল্যবিবাহের সাথেও এটা কিন্তু সম্পর্কিত। একটা মেয়েকে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আমার মেয়েকে ধর্ষণ করবে না, আমার মেয়েকে এখান থেকে উঠিয়ে নিবে না, আমার মেয়ে যে নিরাপদ ভাবে সে যে স্কুলে গিয়ে ফিরে আসতে পারবে, এই জায়গাটা আপনি আমাকে নিশ্চিত করেন।
এই যে অবস্থা যেটা হচ্ছে, এটার কারণ হচ্ছে যে সব জায়গায় কিন্তু সারা পৃথিবীতে সব জায়গায় উত্তপ্ত করা ক্রাইম তো হয়েই থাকে, কিন্তু আমাদের এখানে যেটা চলে আসছে যে আমি প্রভাবশালী হলে আমার বিচারহীনতার একটা সংস্কৃতি যেটা চলে আসছে, সেখান থেকে আমি পার পেয়ে যাচ্ছি। আমি যদি ভূমিহীন ছেলে হই তাহলে আমার বিচার হবে, আমি যদি ওখানে অপরাধ করে থাকি। কিন্তু আমি ভূমিহীন ছেলে হয়ে যদি আমার পেছনে কেউ শক্তিশালী থাকে, তাহলে আমি কিন্তু এই অপরাধ থেকে আমি কিন্তু পার পেয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি প্রভাবশালী ছেলে হয়ে থাকি, এবং আমি দেখেছি যে প্রায় গ্রামে অনেক জায়গায় এই যে মেয়েদেরকে রেপ করে তারপরে তার ভিডিও ফুটেজ গিয়ে করা, সেখানে প্রায় যে বাইরে থেকে যে টাকাগুলো আসছে, তার মানে যে ছেলেদেরকে চিন্তা করতে হচ্ছে না তার ভবিষ্যতে তাকে যে কাজ করতে হবে, এই যে টাকা আসছে সে টাকাটা খরচ করছে, আর সে মনে করছে যে তার পরিবারও মনে করছে, মানে তার ফ্যামিলির অন্য মেম্বাররা, যে পুলিশকে টাকা দিয়ে আমরা এটা কেসটাকে নর্মাল করে ফেলবো। এই জিনিসগুলো যে চলে আসছে, এটা কিন্তু গ্রামীণ সমাজে আর গ্রামীণ নারীর জন্য আরো বেশি একটা বড় বাধা চলে আসছে। আর এইগুলোর ব্যাপারে আমার মনে হয় যেটা আমাদেরকে করতে হবে যে আসলে এই মানসিকতার পরিবর্তন, নারীর মধ্যেও তার নিজের চেতনাটা আরেকটু বাড়াতে হবে। আপা যেটা বলছিলেন যে বাজারে আমরা যাদের সাথে কাজ করছি, অনেকে এখন বাজারে নিজেরা দোকান নিয়েছে, তারা বাজারে বসছে, তারা নিজেরা তাদের দায়িত্ব নিচ্ছে, জমি তারা নিজেরা সব করছে। অসহায় সম্বলহীন গুলো কিন্তু সবাই যারা ফাইট করছে যে নারীর কিছু নাই, সে কিন্তু দোকানে বসছে, চা বানাচ্ছে, সব করছে, ওই জায়গায় কিন্তু তার কোনো ভয় নেই। না, সে ভয় নাই, সে ফাইট করছে, কিন্তু তাকে অনেক কিছু তাকে শুনতে হচ্ছে। সে কিন্তু খুব অনেকে মনে করে আমাদের মতো যারা শহরে থাকে সসম্মানে দোকান চালাচ্ছে এবং বেঁচে আছে সবার সাথে ফাইট করে, কিন্তু সে ফাইট করছে কেন? সে বলছে যে তুমি তো আমাকে খাওয়াচ্ছ না, আর আমার মান ইজ্জত আমার কাছে। এই শব্দটা আমি তাদের কাছ থেকে শিখেছি, যেটা আমার কাছে, তোমার কাছে না। এবং আমি আমার নিজে পরে, নিজে খেটে, নিজে আয় করে আমি খাচ্ছি আর আমার সন্তানদের চালাচ্ছি, তোমাদের বলার কিছু নাই। এই অবস্থান যদি নারীদের মধ্যে আসতে পারে, আর পুরুষদের মধ্যে যদি ওই পরিবর্তনটা আসতে পারে যে হ্যাঁ, আমাকে সম্মান দিতে শিখতে হবে, তাকে আমার একজন একই, মানে সেও আমার একজন সহযোগী, সেই সম্মানটা যদি আসে তাহলে খুব ভালো। কাল না পরশু আমরা আলাপ করছিলাম, সাঁওতাল নারী একজন বলছিল যে তাদের মজুরি কিন্তু পুরুষদের থেকে বেশি যখন তারা কৃষি কাজে যায়, কিন্তু পুরুষদেরকে 1:30 পর্যন্ত রেখে ছেড়ে দেয়, নারীদেরকে আরো বেশি খাটায়। সেই তুলনায় কিন্তু মজুরির যে বৃদ্ধিটা, তাহলে কিন্তু এটার সাথে কিন্তু তুলনামূলকভাবে সে কিন্তু কম পাচ্ছে। আর এমনি যারা আদিবাসী নারী না কেন, আদিবাসী পুরুষরা তো কর্ম মানে খেটে অভ্যাস নাই, তো করে না। আমি বলি, আপনি যখন এটা বললেন তখন আমি আদিবাসীর কথাটা এটা বলছিলাম। সাঁওতাল ওই যে এলাকায়, যেমন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জটা যেখানে ইলামিত্র জায়গাটা, ওখানে কিন্তু আসলে সাঁওতাল এলাকায় ছিল, ঠিক একইভাবে দিনাজপুরের জায়গাটা, তারপর জয়পুরহাটে, এই জায়গাগুলোতে এই পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রমিকের, এই যে ধান কাটা শ্রমিকের 60% হচ্ছে সাঁওতাল নারী। সেটা আমরা জানি, একদম এমন ভাবে তারা ইনকাম করছে, কিন্তু ছোট জায়গায় ওদের 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 মানে ছেলেগুলো ওরা কাজ কম করে, বাড়ির মধ্যে বসে থাকে, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু সাংঘাতিক ভাবে 3 মাসের জন্য কন্ট্রাক্ট নিয়ে কাজ করে। আচ্ছা, আমরা যদি একটু গ্রামীণ নারী, আমার মনে হয় মনু ওনাকে কিছু জিজ্ঞেস করবেন। হ্যাঁ আপা, আমি যেটা উনি যেটা কথাটা বলেছেন আপা, যে সম পর্যায়ে থাকার কথা, আমাদের তো অনেকগুলো আইন হয়েছে এই জায়গাগুলোতে, সব জায়গায় সম পর্যায়ে সম অধিকার, সব জিনিসগুলোই কিন্তু পাশাপাশি দেওয়া হয়েছে। সমস্যাটা কোথায়? তাহলে আইন আছে, কিন্তু আইনের তো বাস্তবায়ন নাই। সমস্যাটা তো সেইখানে। আমরা কি আইনগুলোকে কার্যকর করতে পারছি? অনেক ভালো আইন আছে, কিন্তু কার্যকর হয় না। আপনার সিডো সনদে আছে যে নারীর অংশীদারিত্ব দিতে হবে, কিন্তু সেই সিডো সনদ নিয়ে তো আমাদের এখন পর্যন্ত নানা ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে। আপনি বিশ্ব নারী সম্মেলনে বলা হয়েছে যে গ্রামীণ নারী দিবস যেটা করার কথা, কিন্তু আমরা কি দেখছি নারীর বঞ্চনার চিত্রটা কতখানি?
আমরা কি একবারও ভেবে দেখছি যে আমরা কতটুকু এগিয়েছি? দেখি না। কিন্তু এত নৃশংস, এত বর্বর, এত ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে, কিন্তু আমাদের কি আইন বলেন আইনের গতিতে চলছে? যেটা খুশি আপা বললো যে পেছনে যদি শক্তিশালী কেউ থাকে সে তো বিচার পাবে না, আবার কিছু কেউ না থাকলে ভূমিহীন ছেলেটি ঠিকই বিচার হবে। এইটা হলো সবচেয়ে বড় সত্য। এখান থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি এই বিচারহীনতার সংস্কৃতি থেকে, তাহলে আদৌ কি কিছু হবে? আমি নিজে খুবই সন্দিহান একজন, আমি তো দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করি, আমি দেখি চিত্রপট খুব একটা বদলায় নাই। যতটা বদলানো উচিত ছিল বদলায় নাই না একদম না, কিন্তু বদলাচ্ছে, কিন্তু অগ্রগতি এত কম এই জায়গাগুলো। হ্যাঁ, আরো ত্বরান্বিত করতে হবে সচেতনতা, যেটা কিছু কিছু এনজিও করে, যারা ওই যে উঠোন বৈঠক করে কিছু কিছু কাজ হয়, কিন্তু কোনো কাজই কিন্তু খুবই জোরদার কিছু না। আমার মনে হয় সময় এসছে যে মানে আমার মনে হয় এটা যে আরো বেশি পরিকল্পনা মাফিক এবং কিভাবে অগ্রগতিটা আসলে হতে পারে, কি পদ্ধতি নেওয়া যেতে পারে এবং কতদিনের জন্য নেওয়া যেতে পারে, এগুলো সব চিন্তা ভাবনায় রেখে যদি একটা সুদূর প্রসারী পরিকল্পনা না করা হয় তাহলে কিন্তু হবে না। আপনার স্বাস্থ্যসেবার কথা চিন্তা করেন, নারীদের দোরগোড়ায় কি স্বাস্থ্যসেবা পৌঁছায় নাই, কিন্তু এখনো প্রসবকালীন জটিলতায় কত নারী ঝুঁকির মধ্যে রয়েছে, এটাকে আমরা ভেবে দেখছি? আমরা ভাবছি না। তথ্য কি নারীরা পাচ্ছে সর্বক্ষেত্রে? যেখানে আন্দোলন আছে নিজেরা গরির মতো ভূমিহীনরা সংঘবদ্ধ হচ্ছে সেখানে পাচ্ছে, কিন্তু সর্বত্র কিন্তু পাচ্ছে না। এই যে জায়গাগুলো ধরে ধরে কিন্তু আমাদের এগোতে হবে, না হলে আসলে কিন্তু মানে আমরা যদি সমন্বিত একটা পরিকল্পনা না নেই, বিচ্ছিন্নভাবে কাজে খুব একটা অগ্রগতি আশা করা যায় না। হ্যাঁ, না, একটা কথা আপনি বলছিলেন যে এত ভালো ভালো আইন রয়েছে, এটা তো কেন বাস্তবায়ন নাই? আসলে বাস্তবায়ন যারা করবে তারাও তো একটি পিতৃতান্ত্রিক একটা মানসিকতার মধ্যে বাস করছে। তারাও তো আমার আপনার অন্য আরো 10 জনের মতন পুরুষ নারী যেই হোক, তো এই পুরো সিস্টেমের মধ্যে যারা আছে তাদের তো একটা মন মানসিকতা বেড়ে উঠেছে, মানে আগে থেকে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তারাও কিন্তু সেই মনোভাব নিয়ে একটি নারী যখন একটি ধর্ষণের বা কিছু নির্যাতনের যখন রিপোর্ট নিয়ে আসে, তাদের কি অ্যাটিটিউড আপনি জানেন? সম্প্রতিকালে কয়েক মাস আগে যে একটা ধর্ষণ হলো একটি আদিবাসী মেয়ের, সে 4টা পুলিশ থানা ঘুরেছে, তারপরে ওর কেস নিয়েছে। এই অবস্থায় সে 4টি জায়গায় ভোর সারা রাত সে ঘুরেছে। এটা কেন হলো? এটা একটা মন মানসিকতা, এটা কোনো ব্যাপারই না, তাকে কোনো ইম্পর্টেন্স দেওয়া হয়নি। তো সেই জায়গা থেকে আমরা এত মানে আন্দোলন করে এক একটা আইন আমরা প্রণয়ন করি। বাংলাদেশে অনেক ভালো ভালো প্রোগ্রেসিভ আইন হয়েছে, তারপরে তার বাস্তবায়নের জায়গায় আমরা ভীষণভাবে আমরা ঠেকে যাই। আমাদের সেই জায়গা দেখতে হবে। আমি একটু ফিরে আসি গ্রামীণ নারীর কথা। আমি আগেই একটু বলেছি যে আসলে ঠিক মতন মূল্যায়ন যদি আমরা না করি, যদি স্বীকৃতি না দিই, নারীর যে মর্যাদা গ্রামীণ নারী, সেটা পাওয়া খুব ডিফিকাল্ট। খুশিও বলেছেন ভূমির জায়গায় এমন একটি পলিসি যেখানে বলে সক্ষম পুত্র হলে, যে ফিমেল হেডেড হাউস হোল্ড যাদেরকে বলে, তাহলেই সে পাবে, না হলে সে পাবে না। এখন একটি নারী, দেখা যায় আমাদের গবেষণা বলছে যে একটি পুরুষ নন এসএনএ অ্যাক্টিভিটি, যেটা হলো যে সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্ট যেটা বলছি, সেটা যেটার মধ্যে পড়ে না, সে হয়তো 2 ঘন্টা কাজ করে, তার তুলনায় একটি নারী সেই কাজ 15 ঘন্টা করছে। এই কিন্তু সবগুলো কিন্তু কাজ কিন্তু সেই সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্ট। এখন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন যে এটা কিভাবে ক্যালকুলেট করা যায়। আপনার একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো জি, আমি সিলেট থেকে বলছি, মুক্তাউন ইসলাম। হ্যাঁ, আমার কোশ্চেনটা ছিল অলমোস্ট সবারই কাছে, এবং শাহিন আপা, খুশি কবির দুজনকে আমি চিনি। তো আমার কোশ্চেনটা ছিল যে এই যে গ্রামীণ মেয়েদেরকে, যে গ্রামের মেয়েরা যে লোনটা নেয়, হ্যাঁ, এটা লোনটা তাদেরকেই দেওয়া হয়, মেনলি স্পেসিফিক মহিলাদেরকে দেওয়া হয়, এবং তার ফলে ওই পরিবারের যে পুরুষ সদস্য থাকে, ইভেন তার ছেলে কিংবা তার হাজবেন্ড, ওই লোনটা তারাই আর কি ইউজ করে, ঠিক আছে? এবং যার ফলে যে সপ্তাহ অন্তর যে সুদটা আসে, যে ইন্টারেস্ট যেটা আসে, এটার জন্য ওই মহিলাকেই খোঁজা হয় আর কি। তখন দেখা যায় যে দুইজনই, মানে হাজবেন্ড এবং ছেলে দুজনই তখন আর কি লাপাত্তা হয়েছে, এবং এই ক্ষেত্রে তখন টেনশনের বিষয়টা তারই হয়ে থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখা যায় যে মানে এই মহিলাটাই এফেক্টেড হচ্ছে, এবং লোন দিয়ে আরো তাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, সব প্রেশারটা আলটিমেটলি তার উপরে আসছে। সেই সব থেকে উত্থানের উপায়টা কি? এবং
আমি জি কি বললেন? সেটা হলো সবচেয়ে বড় জিনিস হলো যে নারীকে লোন দেওয়া হয়, নারী লোন, মাইক্রো ক্রেডিট। হ্যাঁ, মাইক্রো ক্রেডিট দেওয়ার পরে দেখা গেল ওই টাকাটা নারী নিচ্ছে, কিন্তু কাজটা করছে পুরুষের টাকাটা নিয়ন্ত্রণ করছে। এবং তারপরে দেখা গেল ওরা খেয়ে দিয়ে বা কোনো কিছু করে ফেললো, তাহলে যখন আবার এক সপ্তাহ পরে বা যখন পেমেন্টটা যখন আসছে তখন তো তার কাছে টাকা নাই, ধরছে কিন্তু সেই নারীকে। এটা অনেক গবেষণা আছে, এটা উনি যা বলছেন এটা অনেক গবেষণা আছে যে নারী তার নামে ক্রেডিট, সে মাইক্রো ক্রেডিট নিল পুরুষ ভোগ করতে, কারণ তার যে এখনো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় সে কিন্তু দুর্বল, সে সিদ্ধান্ত নিতে পারছে না। বলবো যে মানে আমরা যারা পরিকল্পনা করি, আমরা যারা বাস্তবায়নও করি, আমরা কিন্তু সার্বিক চিত্রটা দেখছি না। আমি ভাবছি যে নারী অর্থ নাই, তাকে অর্থ দিলাম, ক্ষমতায়ন হলো, কিন্তু আমি যে পুরো কাঠামো, মানসিকতা, সমাজটা, তার পরিবার, কে আছে, কে নিয়ন্ত্রণ করছে, কার কন্ট্রোলে সবকিছু হচ্ছে, এইগুলো আমি যদি না পরিবর্তন করি, আমি শুধু তাকে লোন দিলাম, তাহলে কিন্তু মানে কাঠামোর পরিবর্তন ছাড়া আমি যা কিছুই ঢালি না কেন, লোন হোক বা যা, আমি যে কোনো কর্মসূচি নেই না কেন, তাকে আমি ইভেন যদি বলি যে আমি তাকে মানে তাকে দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ দিলাম, কিন্তু আমি কাঠামোটা অ্যাজ ইট ইজ রইলাম, এটা কোনো কাজে লাগছে না। আমাদের এখানে আমরা যদি দেখি যে এত উচ্চ শিক্ষিত বা তারা ইঞ্জিনিয়ারও হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু পরিবারে এসে যখন বিয়ে করে সে স্ত্রী হিসাবে কিন্তু সে অনেক সময় লাঞ্ছিতও হয়। তাহলে এটা মানে খালি তাকে দক্ষতা দেওয়াটা সলিউশন, একমাত্র সলিউশন না। যে প্রশ্নটা উঠিয়েছে তাকে ধন্যবাদ, যে আমরা খালি এটাকে লোনের ব্যাপারে না, এটা সর্বক্ষেত্র আমাদের দেখা উচিত যে আমাদের মূল কাজটা হওয়া উচিত, যেটা আমি মনে করি যে আমাদের সচেতনতা বৃদ্ধি করা, আর এটা নারীদের সচেতনতা যেরকম বৃদ্ধি করা উচিত, পাশে পাশে পুরুষদের সচেতনতাও বৃদ্ধি করা উচিত নারীর ব্যাপারে, মানে তাকেও নারী বান্ধব চিন্তা আনতে হবে, না নারীর অবস্থানটার ব্যাপারে তাকে আসতে হবে, নারীদেরকে সংগঠিত হতে হবে নারীদের। আপনি যেখানে বললেন যে তাকে সমমর্যায়ের হতে হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপা এতদিন ধরে সংসার করছে, দুইজন মিলে সবকিছু হচ্ছে, হ্যাঁ, এই জায়গায় কেন শেয়ার হচ্ছে না? শেয়ার তো হবে না, বিকজ আমি যদি দেখি, আমি যদি ট্র্যাডিশনাল নারী হয়ে থাকি, আমি কিন্তু ধরেই নিব আমার বাবা মা আমাকে যদি বিয়ে দিয়ে থাকে, কেন অনেক সময় নারীদেরকে বিয়ে দেওয়া হয়, সে নিজের ইচ্ছায় পছন্দ করে ডিসিশন নিয়ে বিয়েটা করে না, এটা কম সংখ্যক, ম্যাক্সিমাম ক্ষেত্রে। ইনফ্যাক্ট কোনো মেয়েকে যদি শুনে বাবা মা যে কোথাও প্রেম করছে, সাথে সাথে তাকে আর একজনের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয় যে ওই প্রেমটা ভালো। আমি এই সাইকোলজিটা বুঝি না, কিন্তু এটা করা হয়। ভালো পাত্র, ভালো পাত্র, ভালো পাত্র, ভালো ভালো মানে এইখানে যেটা আমি বলবো যে এই জায়গায় অধিকাংশ নারীও কিন্তু চিন্তা করছে এটাই আমার রোল, সে গিয়ে কিন্তু সে রান্নাবাড়ি করছে। আমি একটা ছোট উদাহরণ দিই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সে তার ছেলেকে বিরিয়ানি রান্না করে নাকি খাওয়াচ্ছে, এটা পুরো মিডিয়াতে চলে আসছে। আমি তো একবারও দেখিনি যে এরশাদ সাহেব রান্না করছে বা কিছু করছে সেটার ছবি তুলে ধরা। আমি খালি বলছি যে নারী হলে তখন এটা দেখানো হবে, মানে আবার এটা রিইনফোর্স করছে। সে প্রধানমন্ত্রী হলে কি হবে, স্টিল সে একজন মা, মানে হ্যাঁ, আসলে রাষ্ট্রপতি হলে কি হবে, স্টিল সে বাবা, এই জায়গাটা আনছে না। মানে আমার যে আমাদের পার্থক্যর যে জায়গাটা আমরা সৃষ্টি করছি, ওই যে কাজের জায়গাটা, কাজ যে বন্টন, নারীর মধ্যেও দায়িত্ব, পুরো জিনিসটার মধ্যে নারীও মনে করছে আমি অফিস থেকে ফিরে আসলাম, অফিস থেকে ফিরে এসে আমি নাস্তা বানিয়ে দিলাম, আমি আপনার খাওয়ার ব্যবস্থা। আর পুরুষ ফিরে আসলো, সে বসলো, তার কাছে চা চলে আসলো, খাবারের সময় খাবার চলে আসলো, পত্রিকা পড়লো, টিভি দেখলো, সেটা একটু একটু হয়তো বদলাচ্ছে আজকাল, ইয়াং যারা নতুন কাপল না বেশি বদলাচ্ছে না, কিন্তু গ্রামীণ নারী যেটা খুশি বলছে যে আমাদের গবেষণা বলছে যে ৭৫% মেয়েদের বিয়ে হয় কিন্তু বাবা মাই বিয়ে দেয়, এবং অনেক সময় জোর করে দেয়, তার বয়সও হয়নি, সে প্রস্তুত না শারীরিক মানসিক ভাবে, তাও তাকে তো তখন থেকে তো তার একটা ডিসএম্পাওয়ারমেন্ট শুরু হয়ে যায়। সে একজনের সংসারে যাচ্ছে জোর করে, যেখানে ওর কোনো কিছু ভাল লাগছে না, তার উপরে একটা সম্পর্ক চাপানো হচ্ছে সব রকমের, যেটার জন্য সে একদম রেডি
কিনা। সো তখন সে কি সিদ্ধান্ত নিবে বা কিভাবে তার ক্ষমতায় তখন employment-এর ব্যাপারটা তারপরে চলে আসে। 1 বছরের মধ্যে তার কোলে একটা বাচ্চা হয়ে যায়, বাচ্চা দেখাশোনা করারও তার অবস্থা নাই, সে তো প্রিপেয়ার্ড না। তো বলেন তার কি অবস্থা? একটা নারীর পজিশনটা বদলাতে হবে সংসারে এবং সমাজে। এই পজিশন যদি তার জায়গাটা, যদি সিদ্ধান্ত গ্রহণ করার জায়গাটা যদি পরিবর্তন না আসে, কিন্তু আমি বারবার ওই জায়গায় ফিরে আছি যে নারীর অবদান স্বীকৃতি দিয়ে তাকে মর্যাদা দিতে হবে। সে যে সংসারটা ধরে রেখেছে, সমাজটা ধরে রেখেছে। আজকে দেখেন, আমি ওই ফিরে আসি খুশির কথায়, যে আমরা যে খাদ্য নিরাপত্তা বলি বা স্বয়ংসম্পূর্ণতা বলি বা সভরেনিটি বলি, এটার একদম বিশ্বে নন্দিত। বাংলাদেশ সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড, সে তার 70% কাজ তো নারী করছে। তো কোনোদিন শুনেছেন, কেউ কি কোনোদিন বলেছে যে এই ক্রেডিটটা নারী কৃষকদের? আমাদের নারী কৃষক বলে একটা শব্দ হতো না। সো আপনি দেখেন যে তো সে কোথায় সে তার কাজের সে স্বীকৃতি। আমরা শেষ পর্যায়ে চলে আসছি আপা। তাহলে আমাদের কনক্লুশন যদি আমরা বলি, যে আপা যেটা বললেন যে সমমর্যাদার যে ব্যাপারটা আছে, শিক্ষিত সবকিছু হচ্ছে, তারপরেও কিন্তু সেখানেও কিন্তু সে দেখছে যে সে আমার উপরে, অথবা আর্থিকভাবে হোক, পাওয়ারের যে এমপাওয়ারমেন্টের যে ব্যাপারটা আছে তার সংসারে। উনি বললেন যে কথাটা, যে আসছে বসে আছে তারপরে খাবারটাই হচ্ছে। খুব মজার ব্যাপার। কিন্তু আমার এখান থেকে যারা, এই দেশ থেকে যারা বিদেশে যাচ্ছে, তারা কিন্তু ওই কাজটাই করছে, যেটা এখানে তারা করে না। ফিরে এসে করে। হ্যাঁ, কিন্তু খুব মজার ব্যাপার, কিন্তু ওইখানে কিন্তু সবই করে, এখানে এসে আবার করে না। তাহলে এই সিস্টেমটাতে আপা, তাহলে আপনি যদি মুদ্রা কথায় আসেন, তাহলে কি বলবেন এটাকে আপনি? না, কথা তো একটাই, যে নারীকে তার অধিকার এবং মর্যাদা দিতে হবে। পরিবারে নারীর কি ক্ষমতায়ন হয়েছে? নারী কি সিদ্ধান্ত নিতে পারে না। পরিবার বলেন, তারপরে তার কর্মক্ষেত্র বলেন, কোথাও কিন্তু তার সিদ্ধান্ত গ্রহণের জায়গায় এসে নেই। এবং তার পরিবারের সদস্যরা দেখে যে তার কোনো ক্ষমতাই নেই, তখন সেই পরিবারের সদস্যরা তো তাকে সেইভাবে, তাকে যতটুকু মর্যাদা দেওয়া দরকার ততটুকু দেবে না। একটা নারী সারাদিন ভরে গরু লালন পালন করে, সে কি 1 ফোঁটা দুধ খেতে পারে না, পরিবারের সদস্যরা খায়। বৈষম্য তো চারিদিকে। এই বৈষম্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে। নারীর কর্মক্ষেত্রে কি নারী বান্ধব পরিবেশ আছে? নাই। আমি নিজে অনেক বড় বড় অফিসের কথা, পত্রিকাগুলোর অফিসের কথা, বহু জায়গায় আমি এত সব বৈষম্যের কথা শুনি, তখন নিজেকে ধিক্কার দিতে হয় যে এরপরেও আমরা বড় বড় কথা বলি, সভা সেমিনারে যাই, কিন্তু আসলে অবস্থাটা কিন্তু খুব একটা বদলায় নাই। আমার মনে হয় যে নারীকে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আনতে হবে, নারীকে ক্ষমতায়নের জায়গায় আনতে হবে, নারীকে শিক্ষা সচেতনতার ক্ষেত্রে এগিয়ে নিয়ে আসতে হবে। পুরুষতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি, সেটাকে নাড়া দেওয়ার মতো প্রতিবাদী হতে হবে তাদের। এগুলো কিন্তু নারীদেরই করতে হবে, কেউ এগিয়ে দেবে না। এই অর্জনটা আমাদেরই করতে হবে, কারণ আমরা দেখলাম, এবং যে সমস্ত নারীরা এগিয়ে আসছে, সেটা ভূমিহীন নারী হোক, যেই হোক, সে কিন্তু তার অধিকারী কিছুটা হলো সেটা সে ভোগ করতে পারছে। সেটা হলো তার সাহস এবং তার প্রতিবাদের জন্য। সময় শেষ হয়ে গেছে, তবে আমি নারীকে সবচেয়ে বড় কথা, নারী যে মানুষ, নারীকে মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে। সেই মর্যাদাটা যতদিন না আসবে, ততদিন পর্যন্ত কিন্তু এই বৈষম্য এবং এই অবমাননা, এই অপদমিতা, এগুলো থাকবেই সমাজে। লাস্টে আমি বলে শেষ করতে চাই, সেটা হলো যে আমি সময় টেলিভিশনের কথা বলছি, আমার এখানে 30 থেকে 35% কিছু কিছু আছে, আমি সবার কথা বলছি না, কিন্তু কোনো ক্ষেত্রে আমি যদি আপনি চেঞ্জের কথা বলেন, তাহলে আমার ম্যানেজমেন্ট যেটা আছে, ম্যানেজমেন্ট আছে আমাদের 30 থেকে 35% নিয়ে আমাদের এখানে কিন্তু নারী, এবং অধিকাংশ জায়গায়, অধিকাংশ ডেস্কগুলোতে, ওই ডেস্কগুলোর প্রধান হচ্ছে আমাদের এখানে নারী। না না, এগুলো আছে দৃষ্টান্তমূলক কিছু কিছু প্রতিষ্ঠান আছে, আমি বলি না, আমি কিন্তু সামগ্রিক ঠিক আছে, আমি আপনাকে বলছি, কিন্তু আমি আমার সাইড থেকে বললাম আপনাকে, আমরা চেষ্টা করছি আমাদের সাইড থেকে, আমার ম্যানেজমেন্ট এটা চেষ্টা করছি। আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি।
কিন্তু অনেক সময় বৈরী প্রকৃতি আঘাত হানে আমাদের নির্মাণে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আল্ট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চতাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আল্ট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো। বাজারের সেরা দরটি আপনার জন্যই। এক সপ্তাহের এই মাত্র